হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। ইউপিএসসি প্রিলিমস 2020 ভিশন আইএসের টেস্ট ওয়ানের বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করছিলাম। এটা সেকেন্ড পার্ট। প্রথম পার্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো কোয়েশ্চেন নাম্বার 21, নেম অফ এ স্টেট ক্যান বি অল্টার্ড বাই পার্লামেন্ট থ্রু এ বিল পাসড বাই। কোনো রাজ্যের নাম পরিবর্তন পার্লামেন্টে করা হয় কীরকমভাবে? সিম্পল মেজরিটি, স্পেশাল মেজরিটি অফ পার্লামেন্ট অ্যান্ড রেটিফিকেশন বাই দ্য স্টেট লেজিসলেচার, অ্যাবসলিউট মেজরিটি অফ দ্য পার্লামেন্ট। তো খুব সহজ প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে উত্তর হয়ে যাবে অপশন এ, সিম্পল মেজরিটি অফ পার্লামেন্ট। পার্লামেন্টে সিম্পল মেজরিটির মাধ্যমে কোনো রাজ্যের নাম পরিবর্তন করা যেতে পারে। তো আমরা জানি কি আর্টিকেল 3-তে এই বিষয়টা রয়েছে যে ক্ষেত্রে কোনো রাজ্যের ক্ষেত্রে নাম পরিবর্তন করার বিষয়টা রয়েছে। তো এখানে এই বিলটা পার্লামেন্টে উত্থাপনের আগে প্রেসিডেন্টের কাছে পাঠানো হয় রিকমেন্ডেশনের জন্য। তো প্রেসিডেন্ট কী করে? প্রেসিডেন্ট কিন্তু প্রথমে ওই স্টেট কি যার নামটা পাল্টানো হচ্ছে সেই স্টেটের কাছে তার ভিউটা জানতে চায়, তার ধারণাটা জানতে চায়। তো স্টেট রাজি থাকুক বা না থাকুক, এখানে কিন্তু প্রেসিডেন্টের ক্ষমতা রয়েছে, সে কিন্তু ওই বিলটা পার্লামেন্টে পাঠাতে পারে। সুতরাং এখানে স্টেটের খুব একটা গুরুত্ব কিন্তু নেই। এক্ষেত্রে সেন্টার অর্থাৎ পার্লামেন্টই কিন্তু সর্বময় ক্ষমতা ভোগ করে থাকে এবং সেক্ষেত্রে শুধুমাত্র সিম্পল মেজরিটিতেই কিন্তু স্টেটের নাম পাল্টে দেওয়া যেতে পারে। সুতরাং এখানে উত্তর হয়ে যাবে অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, উইথ রেফার টু দ্য রিলেশনশিপ বিটুইন লিবার্টি অ্যান্ড ইকুইটি কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। লিবার্টি এবং ইকুয়ালিটি এই দুটোর মধ্যে কী রিলেশনশিপ রয়েছে? নাম্বার 1, উইদাউট ইকুয়ালিটি লিবার্টি উড প্রডিউস দ্য সুপ্রিমেসি অফ দ্য ফিউ ওভার দ্য মেনি। তাহলে ইকুয়ালিটি যদি না থাকে তাহলে লিবার্টি বা স্বাধীনতার ক্ষেত্রেটা কিন্তু হয়ে যায় এরকম যে একজনই বা মাত্র কয়েকজনের হাতে ক্ষমতা থাকে, বাকিদের উপর তারা রাজত্ব করে। এই বিষয়টা রয়েছে এখানে বলা হচ্ছে। স্টেটমেন্ট 2 সেখানে বলা হচ্ছে ইকুয়ালিটি উইদাউট লিবার্টি উড ইনহিবিট ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভ। তো এক্ষেত্রে ইন্ডিভিজুয়ালে যদি কোনো ইনিশিয়েটিভ থাকে সেক্ষেত্রে সমস্যা তৈরি করে যদি লিবার্টি সাথে সাথে ইকুয়ালিটি যদি না থাকে। এখানে কোন স্টেটমেন্ট কারেক্ট? একটা বা দুটো বা দুটোই ভুল বা দুটোই ঠিক, কোনটা উত্তর হবে? তো এখানে কিন্তু সিম্পল কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে, সাধারণ ধারণা থেকেই করা যায় এটা দুটোই কিন্তু কারেক্ট। সমতা যদি না থাকে তাহলে কিন্তু স্বাধীনতার কোনো মানে হয় না। আবার ইকুয়ালিটি যদি না থাকে তাহলে মানে লিবার্টির মধ্যে যদি ইকুয়ালিটি বিষয়টা না আসে, ইকুয়ালিটির মধ্যে যদি লিবার্টিটা না আসে তাহলে কিন্তু ইন্ডিভিজুয়ালের যে ব্যক্তিত্ব সেটা কিন্তু প্রকাশ পায় না। সুতরাং এই স্বাধীনতা এবং সমতা দুটো একত্র থাকতে হবে, তবেই কিন্তু সেটা সবচেয়ে বেটার হবে। তো এক্ষেত্রে বোথ 1 and 2 অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 23, উইথ রেফারেন্স টু স্টেট রিঅর্গানাইজেশন কমিশন কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। স্টেট রিঅর্গানাইজেশন কমিশন এখানে বলছে নাম্বার 1, ইট ওয়াজ সেট আপ ইন 1947 টু ডিসাইড অন দ্য কোয়েশ্চেন অফ reorganization of states. It was set up under the chairmanship of Fazl Ali. Number 3, it rejected the theory of one language, one state. তো এরা ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট, একটা রাজ্য একটা ভাষা, এই থিওরিটা রিজেক্ট করেছিল। সুতরাং স্টেট রিঅর্গানাইজেশন কমিশনের ক্ষেত্রে কোনটা সঠিক? তো এখানে উত্তর হয়ে যাবে অপশন সি, একটা কিন্তু ভুল। 1947 এই কমিটিটা তৈরি করা হয়নি। এই কমিটিটা তৈরি করা হয়েছিল 1953 সালে, স্টেট রিঅর্গানাইজেশন কমিশন। এটাকে ফজল আলী কমিশনও বলা হয়, কারণ এর চেয়ারম্যানশিপ করেছিলেন, এই কমিটির চেয়ারম্যান ছিলেন ফজল আলী, সেই জন্য এটাকে ফজল আলী কমিশনও বলা হয়।
আচ্ছা, ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট এই যে আইডিয়াটা, এই থিওরিটা, এটা কিন্তু এরা রিজেক্ট করেছিল, কারণ এক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। একটা স্টেটে যদি একটা রাজ্য থাকে, সেক্ষেত্রে একটা বিচ্ছিন্নতাকামী বিষয়টা এখানে চলে আসতে পারে, বা আরও অন্যান্য বিভিন্ন সমস্যা হতে পারে। তো সেই জন্য এটা ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট এই ধারণাটা এরা বর্জন করেছিল। নেক্সট কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু রিট জুরিসডিকশন। রিট সম্বন্ধে এখানে বলা হয়েছে, নাম্বার ওয়ান, পার্লামেন্ট মে বাই ল এম্পাওয়ার এনি আদার কোর্ট অ্যাপার্ট ফ্রম সুপ্রিম কোর্ট টু এক্সারসাইজ রিটস জুরিসডিকশন ফর এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস। পার্লামেন্ট সুপ্রিম কোর্ট ছাড়াও অন্য কোর্টকে কিন্তু ক্ষমতা দিতে পারে ফান্ডামেন্টাল রাইটসকে এনফোর্স করার জন্য। রিট জারি করার ক্ষমতা কিন্তু অন্য কোর্টকেও দিতে পারে, পার্লামেন্টের সেই ক্ষমতা আছে। নাম্বার টু, রিট জুরিসডিকশন অফ হাই কোর্ট ইজ ব্রডার দ্যান দ্যাট অফ দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের থেকে রিট জুরিসডিকশনের ক্ষেত্রে হাই কোর্টের ক্ষমতাটা আর একটু বেশি। নাম্বার থ্রি, এ হাই কোর্ট মে রিফিউজ টু এক্সারসাইজ ইটস রিট জুরিসডিকশন। হাইকোর্ট তার রিট জুরিসডিকশনের ক্ষেত্রে সে কিন্তু রিফিউজ করতে পারে, নাও করতে পারে সে। তো এখানে কোন স্টেটমেন্টটা সঠিক? এক, দুই অথবা তিন? এক এবং তিন, এক দুই তিন, তিনটেই। এখানে যে উত্তরটা হবে, অ্যান্সার হচ্ছে অপশান ডি, তিনটেই কিন্তু ঠিক, তিনটেই ঠিক। পার্লামেন্টেরও ক্ষমতা রয়েছে এটা, এবং হাইকোর্টের ক্ষমতা সুপ্রিম কোর্টের থেকে বেশি, কারণ সুপ্রিম কোর্ট শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে রিট জারি করতে পারে, হাইকোর্ট কিন্তু অন্যান্য ক্ষেত্রেও রিট জারি করতে পারে। সেজন্য হাইকোর্টের ক্ষমতাটা বলা হয়, রিট জারি করার ক্ষমতাটা অনেক বেশি। এবং হাইকোর্ট কিন্তু রিফিউজও করতে পারে, সুপ্রিম কোর্ট কিন্তু ফান্ডামেন্টাল রাইটস জারি করার ক্ষেত্রে রিফিউজ করতে পারে না, কিন্তু হাইকোর্টের সেই ক্ষমতা আছে রিফিউজ করার। সুতরাং এখানে উত্তর হয়ে যাবে অ্যান্সার ডি, 1 2 3 তিনটেই কারেক্ট। 25, consider the following pairs directive principle of state policy based on an ideology. তো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি দেওয়া আছে, এবং সেটা গান্ধিয়ান আইডিওলজি নাকি লিবারালাইজেশন, অর্থাৎ উদারবাদী অথবা সোশ্যালিস্ট, সাম্যবাদী, কী ধরনের সেটা আইডিওলজি, ডাইরেক্টিভ প্রিন্সিপালটা। সুতরাং নাম্বার ওয়ান, টু প্রমোট কটেজ ইন্ডাস্ট্রি অন দ্যান ইন্ডিভিজুয়াল অর কোঅপারেট বেসিস ইন রুরাল এরিয়াস, to prohibit the consumption of intoxicating drinks and drugs which are injurious to health. Number three, to ensure for all citizens a uniform civil code throughout the country. তো এখানে কোন কোন সঠিক, কোনটা সঠিক স্টেটমেন্ট সেটা বলতে হবে। এখানে উত্তর হয়ে যাবে ওয়ান অনলি, শুধুমাত্র একটাই সঠিকভাবে মেলানো রয়েছে, বাকিগুলো কিন্তু কোনোটাই ঠিক করে নেই। কারণ এক নম্বরটা বলা হচ্ছে টু প্রমোট কটেজ ইন্ডাস্ট্রি অন ইন্ডিভিজুয়াল কোঅপারেশন বেসিস ইন রুরাল এরিয়াস, গ্রাম্য অঞ্চলে কটেজ ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে, এটা কিন্তু গান্ধিয়ান প্রিন্সিপালের উপর পড়ে, গান্ধীজি কিন্তু এরকম চেয়েছিলেন। আর এই প্রহিবিশন অফ ইনটক্সিকেটিং ড্রিঙ্কস অ্যান্ড ড্রাগস উইচ ইনজুরিয়াস টু হেলথ, এইগুলোকে বন্ধ করতে হবে, সেই সমস্ত ড্রাগসকে, এটাও কিন্তু গান্ধিয়ান প্রিন্সিপালের মধ্যে পড়ে। সুতরাং এটা ভুল। এবং টু সিকিউর অল সিটিজেন্স ইউনিফর্ম সিভিল কোড থ্রু আউট দ্য কান্ট্রি, ইউনিফর্ম সিভিল কোড, এটা কিন্তু পড়ে লিবারালিজমের মধ্যে, এটা সোশ্যালিজমের মধ্যে পড়ে না। কারণ সোশ্যালিজমের মধ্যে সেইগুলোই পড়ে যেগুলো কিনা মানুষের ওয়েলফেয়ারের ওপর কথা বলে, ওয়েলফেয়ারের জন্য কাজ করে, সেগুলো সোশ্যালিজমের মধ্যে পড়ে। কিন্তু এটা পড়ছে, এটা সেই ওয়েলফেয়ারের কথা বলা হচ্ছে না, এটা একটা নিয়মতান্ত্রিক ব্যাপার, ইউনিফর্ম সিভিল কোড, তো সেই নিয়মতান্ত্রিক ব্যাপার এটা কিন্তু লিবারালিজমের মধ্যে পড়ছে। সুতরাং উত্তর হয়ে যাবে ওয়ান অনলি। নেক্সট কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং জোনাল কাউন্সিল। জোনাল কাউন্সিল সম্বন্ধে স্টেটমেন্ট নাম্বার ওয়ান, জোনাল কাউন্সিল আর কনস্টিটিউশনাল বডিজ ক্রিয়েটেড টু প্রমোট কোঅপারেশন অ্যামং স্টেটস। এটা একটা কনস্টিটিউশনাল বডি, এবং সেটা তৈরি করা হয়েছে বিভিন্ন রাজ্যের মধ্যে সুসম্পর্ক বাড়ানোর জন্য। নাম্বার টু, দ্য প্রাইম মিনিস্টার ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য অল জোনাল কাউন্সিল। প্রাইম মিনিস্টার সমস্ত জোনাল কাউন্সিলের চেয়ারম্যান। ইটস ডিসিশন আর বাইন্ডিং অন দ্য স্টেটস গভর্নমেন্টস। এই ডিসিশনটা কিন্তু বাধ্যতামূলক, জোনাল কাউন্সিল যা ডিসিশন নেবে সেটা বাধ্যতামূলক স্টেট গভর্নমেন্টের জন্য। হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন ইজ আর কারেক্ট। তো এখানে উত্তর হয়ে যাবে, তো এখানে উত্তর হবে অপশন ডি, কোনোটাই সঠিক নয়। কারণ
জোনাল কাউন্সিল কিন্তু কোনো কনস্টিটিউশনাল বডি নয়, সংবিধান স্বীকৃত নয়, এটা স্ট্যাচুটরি বডি। স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956-তে জোনাল কাউন্সিল করার প্রস্তাব দেওয়া হয়। তো এটা হচ্ছে স্ট্যাচুটরি বডি জোনাল কাউন্সিল। প্রাইম মিনিস্টার কিন্তু জোনাল কাউন্সিলের চেয়ারম্যান নয়, জোনাল কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছেন হোম মিনিস্টার। তো এটাও সঠিক উত্তর নয়। এবং স্টেটমেন্ট 3 বাইন্ডিং নয়, এর ডিসিশন কিন্তু স্টেট গভর্নমেন্টের জন্য বাইন্ডিং নয়। স্টেট গভর্নমেন্ট কিন্তু নাও শুনতে পারে জোনাল কাউন্সিলের যে প্রস্তাব সেটা নাও শুনতে পারে। সুতরাং এখানে অপশান ডি সঠিক উত্তর। নেক্সট, টিম ইন্ডিয়া উইং অফ নীতি আয়োগ কম্প্রাইজেস অফ। নীতি আয়োগের টিম ইন্ডিয়া উইং এর মধ্যে কে কে রয়েছেন? অপশান এ প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার, বি রিপ্রেজেন্টেটিভ ফ্রম অল স্টেটস, এভরি স্টেট অ্যান্ড সেন্ট্রাল মিনিস্টার্স, সি টপ নোচ ডোমেন এক্সপার্টস, স্পেশালিস্ট অ্যান্ড স্কলার্স, ডি ইয়ং স্কলার অ্যান্ড স্টুডেন্ট ইন্টার্নস ওয়ার্কিং উইথ নীতি আয়োগ। এখানে সঠিক উত্তর হবে টিম ইন্ডিয়া উইংয়ের মধ্যে রয়েছে অপশান বি, রিপ্রেজেন্টেটিভস ফ্রম এভরি স্টেট অ্যান্ড সেন্ট্রাল মিনিস্টার্স। প্রত্যেক রাজ্য থেকে রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং সেন্ট্রাল মিনিস্টাররা থাকবেন। এটাই হচ্ছে টিম ইন্ডিয়া উইং অফ নীতি আয়োগ। নীতি আয়োগের কতগুলো স্পেশালাইজড উইং রয়েছে, যেমন রিসার্চ উইং, কনসালটেন্সি উইং এবং টিম ইন্ডিয়া উইং। তো টিম ইন্ডিয়া উইংয়ের ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ এবং সেন্ট্রাল মিনিস্টাররা হচ্ছেন এর সদস্য। নাম্বার 28, কনসিডার দ্য ফলোইং পেয়ার্স প্রভিশনস অ্যান্ড বরোড ফ্রম। বিভিন্ন যে প্রভিশনগুলো সংবিধানে রয়েছে এবং সেগুলো কোথা থেকে নেওয়া হয়েছে। নাম্বার 1, পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ, আমেরিকান কনস্টিটিউশন, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, কানাডিয়ান কনস্টিটিউশন, আইডিয়া অফ রেসিডিউয়ারি পাওয়ার, ব্রিটিশ কনস্টিটিউশন। এখানে সঠিক উত্তরটা হবে অপশন এ, ওয়ান অনলি। কারণ জুডিশিয়াল রিভিউ এই বিষয়টা নেওয়া হয়েছে আমেরিকান কনস্টিটিউশন থেকে, জুডিশিয়াল রিভিউ। রেসিডিউয়ারি পাওয়ার নেওয়া হয়েছে কানাডিয়ান কনস্টিটিউশন থেকে, রেসিডিউয়ারি পাওয়ার এবং ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নেওয়া হয়েছে আইরিশ বা আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে। সুতরাং এখানে শুধুমাত্র একটা সঠিক, বাকিগুলো ভুল। কোয়েশ্চেন নাম্বার 29, হুইচ অফ দ্য ফলোইং আর নট কনস্টিটিউশনাল বডিজ। সংবিধান স্বীকৃত বডি নয় কোনগুলো? ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। এখানে উত্তর হবে অপশন সি, 3 and 4 অনলি। অপশন সি উত্তর, 3 and 4 অনলি। কারণ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এগুলো সংবিধানে কনস্টিটিউশনাল বডি না, এগুলো স্ট্যাচুটরি বডিজ। ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস এটা সংবিধানে ছিল, এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এগুলো কিন্তু সংবিধান স্বীকৃত বডি, কনস্টিটিউশনাল বডি। এবং এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এটা এস্টাবলিশ হয়েছিল 1993-তে। সুতরাং এটা একটা স্ট্যাচুটরি বডি। এবং ভিজিলেন্স কমিশন কিন্তু তৈরি হয় সান্থান কমিটির রিকমেন্ডেশনে, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1962-64 এই সময়ে সিভিসি বা সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনটা তৈরি হয়, এবং হিউম্যান রাইটস কমিশনটা হচ্ছে 1993-তে। সুতরাং এই দুটোই হচ্ছে স্ট্যাচুটরি বডি, কনস্টিটিউশনাল বডি নয়। Number 30, under the Constitution of India, to protect monuments, places and objects of artistic or historic interest which are declared to be of national importance is a। যে সমস্ত ঐতিহাসিক স্থান
বিভিন্ন আর্টিস্টিক বিষয় যেগুলো রয়েছে সেগুলোকে রক্ষা করতে হবে, এটা কোথায় রয়েছে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল ডিউটি, ভ্যালু এন্ড ইজ ইন দ্য প্রিয়াম্বল টু দ্য কনস্টিটিউশন অর সাবজেক্ট আন্ডার দ্য 7th শিডিউল, কোথায় রয়েছে এটা? তো এটা উত্তর হয়ে যাবে অপশন এ, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে কিন্তু এটা রয়েছে। অর্থাৎ এটা রাষ্ট্রের বা রাজ্যের দায়িত্ব যে এই সমস্ত হিস্টোরিক প্লেসগুলোকে রক্ষা করা, আর্টিস্টিক ভিউগুলো যেগুলো রয়েছে সেগুলোকে রক্ষা করা। এটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর্টিকেল 49-এ রয়েছে, আর্টিকেল 49-এ রয়েছে এই অংশটা। সুতরাং এটা উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট question number 31, with reference to a bill complaining cessions of Indian territory to a foreign state, consider the following statement. সুতরাং a bill contemplating cession of Indian territory to a foreign state, অর্থাৎ কোনো একটা বিল যেটা যেক্ষেত্রে ভারতের টেরিটরি, ভারতের কিছুটা অংশ কোনো একটা বিদেশি রাজ্যের হাতে, রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার কথা হচ্ছে সেই বিলে, সেক্ষেত্রে কী হবে? ইট রিকোয়ার্স প্রায়র রিকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট। বি, such a bill can be passed with a simple majority of both of the houses parliament like an ordinary bill. 1 only, 2 only, both 1 and 2, neither 1 nor 2। এক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশন ডি, neither 1 nor 2। কারণ এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা দেশের, আমাদের দেশের একটা অংশ অন্য দেশের হাতে তুলে দেওয়া হচ্ছে, সেটা বিশাল একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এক্ষেত্রে যেটা আসছে বিষয়টা সেটা হচ্ছে সংবিধান সংশোধন করতে হবে, তবে কিন্তু ওই টেরিটরিটা অন্য দেশের হাতে তুলে দেওয়া যাবে। সুতরাং এটা আসছে আর্টিকেল 368-এর আন্ডারে, আর্টিকেল 368-এর আন্ডারে, অর্থাৎ সংবিধান সংশোধনী বিল হিসেবে এটা উত্থাপিত হবে। সেক্ষেত্রে প্রেসিডেন্টের কিন্তু কোনো ভূমিকা নেই। সংবিধান সংশোধনের ক্ষেত্রে প্রেসিডেন্টের প্রিয় রিকমেন্ডেশনের প্রয়োজন হয় না, এটা আর্টিকেল 368-এর বিষয়। সুতরাং এটা সিম্পল মেজরিটিতেও পাস হবে না, স্পেশাল মেজরিটি চাই। তো সুতরাং এই দুটো বিষয়ই কিন্তু ভুল, উত্তর হয়ে যাবে neither 1 nor 2। Question number 32, which of the following is our implications of imposition of president's rule in a state? কোনো রাজ্যে প্রেসিডেন্ট রুল যদি ইমপ্লিমেন্ট করা হয়, প্রেসিডেন্ট রুল যদি করা হয়, সেক্ষেত্রে কী কী পরিবর্তন হয়? নাম্বার 1, দ্য প্রেসিডেন্ট ডিসমিস দ্য স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স হেডেড বাই দ্য চিফ মিনিস্টার। চিফ মিনিস্টারের যে মন্ত্রিসভা থাকে, চিফ মিনিস্টার সহ, সেটা ডিসমিস করে দেন, সেটা ডিসলভ করে দেন। নাম্বার 2, দ্য পার্লামেন্ট পাসেস দ্য স্টেট বাজেট অ্যান্ড দ্য স্টেট লেজিসলেটিভ বিল। সুতরাং বিল পাস করার এবং বাজেট পেশ করার যে ক্ষমতা সেটা কিন্তু পার্লামেন্ট করে থাকে। দ্য পাওয়ার অ্যান্ড ফাংশন অফ দ্য কনসার্ন স্টেট হাইকোর্ট আর টেকেন ওভার বাই সুপ্রিম কোর্ট। ওই যে রাজ্যের প্রেসিডেন্ট রুল করা হলো, সেই রাজ্যের হাইকোর্টের যে ক্ষমতা, হাইকোর্টের যে বিষয়গুলো, সেগুলো সুপ্রিম কোর্টে ট্রান্সফার হয়ে যায়। তো এখানে একটা ইজি কোয়েশ্চেন দেওয়া আছে, এটা কিন্তু 1 and 2 অনলি হবে সঠিক উত্তর, কারণ হাইকোর্টের বিষয়গুলো কিন্তু সুপ্রিম কোর্টে চলে যায় না, হাইকোর্ট তার নিজের কাজটা করে যায়, কারণ এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারি কিন্তু সম্পূর্ণ আলাদা, আমরা জানি। সুতরাং এটা হাইকোর্টের হাতেই থাকে। তো উত্তর হয়ে যাবে 1 and 2 অনলি। এই সময় কিন্তু প্রেসিডেন্ট রুল চললে চিফ মিনিস্টার এবং মন্ত্রিসভা এগুলো সব ভেঙে দেওয়া হয়, নতুন করে আবার নির্বাচন হয় পরবর্তী সময়, এবং এই যে বাজেট এটা কিন্তু পেশ করে পার্লামেন্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1919 প্রোভাইডেড ফর দ্য। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 কী কী বলছে সেখানে? নাম্বার 1, অ্যাডপশন অফ ডায়ার্কি অ্যাট দ্য প্রভিন্সেস অ্যান্ড সেন্টার রেসপেক্টিভলি, অর্থাৎ দ্বৈত শাসন এটা নেওয়া হচ্ছে, অর্থাৎ ওই বাইক্যামেরাল যে বিষয়টা, ডায়ার্কি অ্যাট দ্য প্রভিন্সেস অ্যান্ড সেন্টার রেসপেক্টিভলি, দু ক্ষেত্রেই, প্রভিন্সের ক্ষেত্রেও এবং সেন্টার দুয়ের ক্ষেত্রেই ডায়ার্কি অ্যাকসেপ্ট করা হলো। নাম্বার 2, অ্যাপয়েন্টমেন্ট অফ এ স্ট্যাচুটরি কমিশন টু ইনকোয়ার ইন্টু এ রিপোর্ট অন দ্য ওয়ার্কিং অফ দ্য অ্যাক্ট, আইনগুলো সঠিকভাবে চলছে কিনা তার জন্য একটা কমিশন রিক্রুটমেন্ট করা। নাম্বার 3, এস্টাবলিশমেন্ট অফ এ পাবলিক সার্ভিস কমিশন,
একটা পাবলিক সার্ভিস কমিশন তৈরির কথা বলা হয় এই অ্যাক্টে। এখানে সঠিক উত্তর হবে অপশন সি 2 and 3 অনলি। এই আইনের ক্ষেত্রে স্ট্যাচুটরি কমিশন একটা করার কথা বলা হয়, যেটা ওই আইনটা ঠিকঠাক চলছে কিনা সেটার লক্ষ্য রাখবে, দেখবে, ইনকোয়ার করবে। নাম্বার 3, এখানে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন এস্টাবলিশমেন্টের কথা বলা হচ্ছে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। কিন্তু এই অ্যাডপশন অফ ডায়ার্কি এই বিষয়টা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ নেওয়া হয়েছিল, যে প্রভিন্সের ক্ষেত্রে প্রভিন্সিয়াল যে ডায়ার্কি সেটা নেওয়া হবে। এটা কিন্তু 1919-এ বলা হয়নি। সুতরাং এখানে উত্তর হয়ে যাবে কিন্তু অনলি 2 and 3। তো এক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই ডায়ার্কি যেটা সেন্টারে সেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে। ডায়ার্কি প্রভিন্সের ক্ষেত্রে কিন্তু এই 1919-এর অ্যাক্টেই ইন্ট্রোডিউস করা হয়। এখানে দুটোর কথাই বলা হয়েছে, প্রভিন্সগুলোর ক্ষেত্রে এবং সেন্টারের ক্ষেত্রে। সেন্টারের ক্ষেত্রে এটা 1935-এর অ্যাক্টে করা হয়েছিল ডায়ার্কি, এবং প্রভিন্সের ক্ষেত্রে এটা কিন্তু 1919-এর এই অ্যাক্টেই করা হয়েছিল। কিন্তু যেহেতু দুটো বলা হচ্ছে এখানে, সেজন্য এই স্টেটমেন্টটা সঠিক হবে না। তো এই বিষয়টা মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 34, হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশনস শুড বি নেসেসারি স্যাটিসফাইড ফর কন্ডাক্টিং ডেমোক্রেটিক ইলেকশন ইন এ কান্ট্রি। সুতরাং একটা রাষ্ট্রে ডেমোক্রেটিক ইলেকশন করার জন্য, গণতান্ত্রিক যে ইলেকশন, যে ভোট, সেটা যদি কন্ডাক্ট করাতে হয় তাহলে নেসেসারি কন্ডিশনগুলো তার জন্য কি হবে? নাম্বার 1, এভরি পার্সন মাস্ট হ্যাভ ওয়ান ভোট অফ ওয়ান ভ্যালু। প্রত্যেক মানুষের ক্ষেত্রে একটি ভোটের ক্ষেত্রে একটাই ভ্যালু, সেম ভ্যালু থাকার প্রয়োজন। নাম্বার 2, ফ্রিডম অফ কন্টেস্ট ইলেকশন লড়ার জন্য ফ্রিডম, প্রত্যেকের ইলেকশন লড়ার যে ক্ষমতা সেটা প্রত্যেকের ক্ষেত্রে থাকবে, প্রত্যেকের স্বাধীনতা থাকবে। নাম্বার 3, ইলেকশন মাস্ট বি হেল্ড রেগুলারলি, এটা নির্দিষ্ট সময়ের ইন্টারভ্যালে ইলেকশন হবে। নাম্বার 4, উইনিং ক্যান্ডিডেট মাস্ট সিকিউর মোর দ্যান 50% অফ দ্য ভ্যালিড ভোট পোল্ড। যিনি জিতছেন, উইনিং ক্যান্ডিডেট, তাকে অবশ্যই যে ভ্যালিড ভোট তার 50%-এর অধিক পেতে হবে। এক্ষেত্রে কোন কোন স্টেটমেন্ট সঠিক? 1 to 3 only, 2 and 4, 1 3 4, 1 2 3 4। কোয়েশ্চেন নাম্বার 34, উত্তর হবে অপশন এ 1 2 and 3 only। এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে 50% ভ্যালিড ভোট পেতে হবে এরকম কিন্তু কম্পালসারি নয় সব ক্ষেত্রে। কারণ আমরা জানি আমাদের ক্ষেত্রে ভোটের, সাধারণ ভোটের, প্রেসিডেন্সিয়াল ভোট নয়, প্রেসিডেন্সিয়াল ভোটে কিন্তু অন্য সিস্টেমে হয়। আমাদের যে সাধারণ ভোট সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, এই সিস্টেম অনুযায়ী কাজ হয়। এইখানের ক্ষেত্রে কিন্তু ওই 50% ভ্যালিড ভোটটার পাওয়ার প্রয়োজন হয়। কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন উইথ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, অর্থাৎ যেটা প্রেসিডেন্সিয়াল ভোটের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কিন্তু ওই 50%-এর বিষয়টা থাকে না। সুতরাং এইটা সব জায়গা থেকে থাকবে এরকম ব্যাপার নেই। সুতরাং এই বিষয়টা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো থাকতেই হবে, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। এটা বাধ্যতামূলক ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমের ক্ষেত্রে, কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন উইথ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট এটা কিন্তু এক্ষেত্রে নয়। সুতরাং উত্তর হয়ে যাচ্ছে এ 1 2 and 3 অনলি। 35, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এসেন্সিয়াল ফিচার্স অফ ডেমোক্রেসি। গণতান্ত্রিক এর এসেন্সিয়াল বৈশিষ্ট্যটা কি? প্রয়োজনীয়, সবচেয়ে প্রয়োজনীয়। পিপল ডিরেক্টলি টেক অল দ্য মেজর ডিসিশনস, সমস্ত মানুষ ডিরেক্টলি কিন্তু সমস্ত ডিসিশন নেবেন। বি, ইচ অ্যাডাল্ট রেসিডেন্ট মাস্ট হ্যাভ ওয়ান ভোট অফ ইকুয়াল ভ্যালু, প্রত্যেক রেসিডেন্টের প্রত্যেক ভোটের ভ্যালু সমান। সি, গভর্নমেন্ট ইজ লিমিটেড বাই বেসিক রুল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড সিটিজেন্স রাইটস, গভর্নমেন্ট কিন্তু ক্ষমতা লিমিটেড থাকবে, সিটিজেন্স রাইট ক্ষেত্রে সংবিধান দ্বারা এরা কিন্তু সীমিত থাকবে। ডি, ফ্রিকোয়েন্ট কন্ডাকশন অফ রেফারেন্ডামস টু সলিসিটস পিপলস ওপিনিয়ন, অর্থাৎ কোনো ডিসিশন নেয়ার জন্য গণভোট হবে,
ফ্রিকোয়েন্ট কন্ডাকশন হবে, অর্থাৎ ডিসিশন নেওয়ার জন্য মাঝে মধ্যেই প্রায়ই গণভোট করা হবে কোনো ডিসিশন নেওয়ার জন্য। তো এটা কোন ক্ষেত্রে, কোনটা এসেন্সিয়াল, সবচেয়ে প্রয়োজনীয় কোনটা এর মধ্যে? এখানে উত্তর হয়ে যাবে সি। অন্যগুলো প্রয়োজন আছে কিন্তু সব ক্ষেত্রে প্রত্যেকটার গুরুত্ব আলাদা আলাদা। সমস্ত ডিসিশন মানুষ কিন্তু ডিরেক্টলি নেয় না, মানুষ তাদের রিপ্রেজেন্টেটিভকে পাঠায় পার্লামেন্টে, তারা ডিসিশন নিয়ে থাকে। প্রত্যেক অ্যাডাল্ট রেসিডেন্টের ওয়ান ভোট অফ ইকুয়াল ভ্যালু এটা তো থাকতেই হবে, কিন্তু এসেন্সিয়াল এটাকে কিন্তু সরাসরি খুব বেশি এসেন্সিয়াল বলা যাচ্ছে না। তো রেসিডেন্ট বলা আছে এখানে, আরেকটা বিষয় দেখতে হবে যে রেসিডেন্ট বলা আছে, তো এই বিষয়টা সব খুব গুরুত্বপূর্ণ। এটা যদি সিটিজেন বলা থাকতো, এটা যদি সিটিজেন আর রেসিডেন্টের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে, কারণ সিটিজেন তারাই যারা কিন্তু দীর্ঘস্থায়ী বসবাস করছেন এবং নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া ফুলফিল করছেন, এবং রেসিডেন্ট তাকে বলা হচ্ছে যিনি কিন্তু গত 6 মাস ধরে আছেন। সুতরাং রেসিডেন্টের ভোটের ইকুয়াল ভ্যালু কিন্তু থাকছে না। সুতরাং এইটা অনেকটা ঠিক কিন্তু পুরোটা ঠিক নয়। কিন্তু সরকার লিমিটেড থাকবে, সরকারের ক্ষমতা লিমিটেড থাকবে, সরকার কিন্তু স্বৈরাচারী হবে না, সরকার যা ইচ্ছা তাই করতে পারে না, কনস্টিটিউশন দ্বারা, সংবিধান দ্বারা সে কিন্তু সীমিত থাকবে। এটা কিন্তু গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ, অবশ্যই একটা এই বৈশিষ্ট্য থাকা উচিত। আবার আরেকটা বিষয় এখানে ডি, এটা কিন্তু হয়ে যাচ্ছে কি যে সব ক্ষেত্রে কিন্তু সরাসরি গণভোট করা হয় না, সেটা সম্ভব নয়। কোনো একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা বিরাট বড় ভারতের মতো দেশের ক্ষেত্রে এটা কিন্তু সম্ভব নয়। সুতরাং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে সি। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। কালচারাল এবং এডুকেশনাল রাইটস সম্বন্ধীয় স্টেটমেন্টস দেওয়া রয়েছে। দ্য টার্ম মাইনরিটি হ্যাজ বিন ডিফাইন্ড আন্ডার দ্য কনস্টিটিউশন। সংবিধানে মাইনরিটির ডেফিনেশন দেওয়া রয়েছে। নাম্বার 2, দ্য মাইনরিটিস হ্যাভ বিন ক্লাসিফাইড অ্যাজ রিলিজিয়াস, লিঙ্গুইস্টিক অ্যান্ড এথনিক মাইনরিটিস। অর্থাৎ এই মাইনরিটিদের এদের রিলিজিয়াস, লিঙ্গুইস্টিক এবং এথনিক এই আলাদা আলাদাভাবে ভাগগুলো করা রয়েছে। তো এই এর মধ্যে কোন কোন সঠিক অথবা সঠিক নয়, অথবা একটা সঠিক অথবা দুটো সঠিক? তো উত্তর হয়ে যাবে অপশন ডি, নাইদার ওয়ান নর টু, কোনোটাই সঠিক নয়। কারণ মাইনরিটি টার্মটা কিন্তু সংবিধান কখনোই ডিফাইন করে দেয়নি, মাইনরিটি কাদের বলা হচ্ছে, কীরকমভাবে বলা হচ্ছে, এর একটা ডেফিনেশন কিন্তু আমাদের সংবিধানে দেয়া নেই, সংজ্ঞা দেয়া নেই। নাম্বার 2, দ্য মাইনরিটিস হ্যাভ বিন ক্লাসিফাইড অ্যাজ রিলিজিয়াস, লিঙ্গুইস্টিক অ্যান্ড এথনিক মাইনরিটিস। মাইনরিটিসের এই শ্রেণী বিভাগটা কিন্তু করা নেই। আর্টিকেল 30-তে মাইনরিটিদের কথা বলা রয়েছে, কিন্তু এখানে শুধুমাত্র রিলিজিয়াস এবং লিঙ্গুইস্টিক মাইনরিটিসের কথা বলা রয়েছে। সো এখানে তাহলে এথনিক মাইনরিটির কথা কিন্তু ডাইরেক্ট বলা নেই, সুতরাং এই স্টেটমেন্টটাও ভুল হয়ে যাচ্ছে, অর্থাৎ উত্তর হয়ে যাচ্ছে নাইদার ওয়ান নর টু। নেক্সট হচ্ছে, দ্য ফলোয়িং ইজ আর কারেক্ট উইথ রেফারেন্স টু দ্য ফাংশনস অফ এ কনস্টিটিউশন। সংবিধানের বৈশিষ্ট্য কি হতে পারে? নাম্বার 1, ইট ফেসিলিটেটস কোঅর্ডিনেশন অ্যামং মেম্বার্স অফ সোসাইটি। যারা সোসাইটির যারা মেম্বার রয়েছে তাদের মধ্যে কোঅর্ডিনেশন আনছে। ইট এনশিওরস দ্য অ্যাবসেন্স অফ মোনার্কি। এটা স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটাচ্ছে, এর মধ্যে স্বৈরাচারী ব্যবস্থার কিছু থাকছে না। নাম্বার 3, ইট প্লেসেস লিমিটেশনস অন দ্য পাওয়ার অফ গভর্নমেন্ট। এই সংবিধান গভর্নমেন্টের পাওয়ারে লিমিটেশন রাখছে। ইট এনেবলস দ্য গভর্নমেন্ট টু ফুলফিল দ্য অ্যাসপিরেশনস অফ এ সোসাইটি। গভর্নমেন্ট যাতে সোসাইটির অ্যাসপিরেশনস ফুলফিল করতে পারে তার ব্যবস্থা করছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1, 3 অ্যান্ড 4 অনলি। এখানে কিন্তু ডেমোক্রেটিক কনস্টিটিউশনের কথা বলা হয়নি, এখানে শুধুমাত্র সংবিধানের কথাই কিন্তু বলা রয়েছে। তো এক্ষেত্রে যেমন সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে সিঙ্গেল পার্টি রুল ছিল, বা চায়নার ক্ষেত্রে বর্তমানে আছে, তো এক্ষেত্রে এগুলো কিন্তু গণতন্ত্র নয়। সুতরাং এখানে যেহেতু গণতান্ত্রিক সংবিধানের কথা বলা হয়নি, সুতরাং এই স্টেটমেন্টটা কিন্তু এক্ষেত্রে খাটছে না। বাকি অংশগুলো ঠিক। এইগুলো ঠিক কিন্তু এই অংশটা ভুল।
নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং প্রিভেন্টিভ ডিটেনশন, নিবর্তনমূলক আটক। তো এই বিষয়টা নিয়ে স্টেটমেন্ট রয়েছে। নাম্বার 1, দ্য কনস্টিটিউশন হ্যাড অথরাইজড অনলি দ্য পার্লামেন্ট টু মেক লস রিগার্ডিং প্রিভেন্টিভ ডিটেনশন। সংবিধান শুধুমাত্র পার্লামেন্টকে ক্ষমতা দিয়েছে এই প্রিভেন্টিভ ডিটেনশনের সম্বন্ধে আইন বানাতে। নাম্বার 2, এ পার্সন ক্যান বি ডিটেইনড indefinitely under preventive detention laws upon periodic review and authorization by the central government। একজন মানুষকে অনির্দিষ্টকালের জন্য আটক করে রাখা যায় একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর রিভিউ করে। সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু কোনো একজনকে আটকে রাখতে পারে দীর্ঘ সময় ধরে, অনির্দিষ্টকালের জন্য, কোনো নির্দিষ্ট সময়ের কথা বলা নেই, অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারে। এখানে সঠিক উত্তরটা হবে অপশন ডি। শুধুমাত্র পার্লামেন্টের ক্ষমতা নয়, এটা স্টেট লেজিসলেচারেরও ক্ষমতা, রাজ্যেরও ক্ষমতা রয়েছে এই প্রিভেন্টিভ ডিটেনশনের ওপর আইন বানানোর। সুতরাং এখানে স্টেটমেন্ট 1 কারেক্ট হচ্ছে না। আবার প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে একটা বিষয় রয়েছে যে 3 মাসের বেশি কিন্তু আটকে রাখা যায় না। 3 মাসের পরে একটা অ্যাডভাইসরি বোর্ড বসাতে হয়। সেই বোর্ড যদি রিপোর্ট দেয় যে এক্সটেনশন করা হবে, এবং সেক্ষেত্রে যদি একজন হাইকোর্টের জাজ থাকেন বোর্ডের ক্ষেত্রে, সেক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র এই বিষয়টা করা যায়। এখানে সেই স্টেটমেন্টে কিন্তু এখানে বলা নেই যে অ্যাডভাইসরি বোর্ডের কথা বলা নেই, ডিটেলসে এগুলো এই স্টেটমেন্টে কিন্তু সেটা উল্লেখ করা নেই। সুতরাং এই বিষয়টা কিন্তু আসছে না। 3 মাসের জন্যই কোনো বোর্ড না বসিয়ে কোনো কিছু না করে 3 মাস পর্যন্ত আটকে রাখা যায়, কিন্তু তার বেশি করতে গেলে কিন্তু অ্যাডভাইসরি বোর্ডের প্রয়োজন হয়। সুতরাং এই স্টেটমেন্টটাও ভুল হয়ে যাচ্ছে। এখানে উত্তর হচ্ছে নাইদার 1 নর 2। নেক্সট কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, দ্য চিলড্রেন অফ ফরেন ডিপ্লোম্যাট পোস্টেড ইন ইন্ডিয়া ক্যান নট অ্যাকোয়ার ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই বার্থ। বিদেশি যে সমস্ত ডিপ্লোম্যাটরা রয়েছে, হাই কমিশনার যারা রয়েছেন বা অ্যাম্বাসেডার যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে ডিপ্লোম্যাটদের চিলড্রেনরা জন্মসূত্রে সিটিজেনশিপ পায় না। নাম্বার 2, অ্যান এলিয়েন আপন অ্যাকোয়ারিং ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন কন্টিনিউস টু হোল্ড সিটিজেনশিপ অফ হিরার পেরেন্ট কান্ট্রি। ভারতের ন্যাচারালাইজেশনের মাধ্যমে যদি সিটিজেনশিপ পায় কোনো একটা বিদেশি নাগরিক, সে তার যে নাগরিক প্রথমে ছিল যে দেশের, সেই দেশের নাগরিক বজায় থাকবে, নাগরিকত্বটা বজায় থাকবে, একই সাথে ভারতের এবং সেই দেশের নাগরিকত্ব বজায় থাকবে। তো এখানে কোন উত্তরটা সঠিক? এখানে কিন্তু শুধুমাত্র স্টেটমেন্ট 1 কারেক্ট, 2 কারেক্ট নয়। কোনো বিদেশি ডিপ্লোম্যাট তার সন্তান সন্ততিরা কিন্তু বাই বার্থ সিটিজেনশিপ পেতে পারে না। এখানে যদি তাদের জন্ম হয়, জন্মসূত্রে তারা সিটিজেনশিপ কখনোই পাবে না। অন্য পদ্ধতিতে পেতে পারে, কিন্তু জন্মসূত্রে পাবে না। নাম্বার 2, একই সাথে কিন্তু থাকে না। ন্যাচারালাইজেশনের মাধ্যমে ভারতের নাগরিকত্ব গ্রহণ করার পর তার কিন্তু পেরেন্ট যে কান্ট্রি, তার যে প্রাথমিক যে সে দেশের নাগরিক ছিল, সেই দেশের নাগরিকত্ব কিন্তু সঙ্গে সঙ্গে সিজড হয়ে যায়, বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তখন ভারতের নাগরিক হিসেবে পরিচিত। সুতরাং এটা ঠিক নয়। কোয়েশ্চেন নাম্বার 40, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সম্পর্কে বলা রয়েছে। নাম্বার 1, কনসালটেশন অফ ইউপিএসসি ইজ নট ম্যান্ডেটরি ফর দ্য গভর্নমেন্ট হোয়াইল ডিলিং উইথ ম্যাটার্স অফ পার্সোনাল ম্যানেজমেন্ট। ইউপিএসসি কিন্তু এই গভর্নমেন্টের ক্ষেত্রে ম্যান্ডেটরি নয়, এটা বাধ্যতামূলক নয়। যখন পার্সোনাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিষয়গুলো আসছে, সেটা কিন্তু তার কনসালটেশনটা বাধ্যতামূলক নয়, অর্থাৎ ইউপিএসসি নিজেই সেই ডিসিশন নিতে পারে। নাম্বার 2, এ সিলেকশন বাই দ্য ইউপিএসসি থ্রু কম্পিটিটিভ এক্সাম ডাজ নট কনফার এনি রাইট অফ দ্য পোস্ট আপন দ্য ক্যান্ডিডেট। তো এর অর্থাৎ ইউপিএসসির মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে যখন সিলেকশন হচ্ছে, তখন ওই ক্যান্ডিডেটের অধিকার থাকছে না, ওই ক্যান্ডিডেট যে পোস্টটা পেল, সেক্ষেত্রে কোন পোস্টে যেতে চাইছে, সেক্ষেত্রে সেটা কিন্তু ক্যান্ডিডেটের ওপর অর্পণ করছে না, বিষয়টা তার নিজস্ব হাতে থাকছে। তো এই স্টেটমেন্ট দুটোর মধ্যে কোনটা কারেক্ট? তো এখানে উত্তর হয়ে যাবে অপশন সি, বোথ 1 and 2 দুটোই কিন্তু সঠিক। কারণ ইউপিএসসির সাথে কনসালটেশন গভর্নমেন্টের এটা কিন্তু বাধ্যতামূলক নয়। ইউপিএসসির সাথে কনসালটেশন নাও করতে পারে, তার সেটা পাওয়ার রয়েছে। নাম্বার 2,
এক্ষেত্রেও কিন্তু ওই ইউপিএসসি যে রেকমেন্ড করছে, এক্ষেত্রে সরকার অর্থাৎ ওই যে ক্যান্ডিডেটটা যিনি পাশ করে আসছেন, সেক্ষেত্রে তার কিন্তু ওই পোস্টে তার নিজস্ব কোনো রাইট থাকছে না, তার কিন্তু অধিকার থাকছে না সরাসরি, সে কিন্তু ক্লেম করতে পারে না। এখানে যদি গভর্নমেন্ট যদি তাকে ডিনাই করে, তাহলে কিন্তু ইউপিএসসির সেই ক্ষমতাটা নেই বা সেই ক্যান্ডিডেটের সেই ক্ষমতা নেই সেই জায়গাতে আসার। সুতরাং এখানে কিন্তু গভর্নমেন্টের যে ক্ষমতা, সেটা এক্ষেত্রেও কিন্তু সেটা অনেক বেশি পাওয়ার। সুতরাং এই স্টেটমেন্টটা সঠিক যে ওই ক্যান্ডিডেটের কিন্তু কোনো রাইট থাকছে না ওই পোস্টটার ওপর। সুতরাং এখানে কারেক্ট হয়ে যাচ্ছে বোথ 1 and 2। তো এই পোর্শনটা এখানেই কমপ্লিট করছি। এরপর আবার নেক্সট পোর্শন নিয়ে আসবো। তার মধ্যে তোমরা অবশ্যই ভিডিও ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। নমস্কার, ধন্যবাদ।